এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তুই গুনতে থাক, আমি চুমু দিতে থাকি। 100-র বেশি দিতে পারি চুমু দিতে। আমি কোনো কৃপণতা করব না, প্রমিস জান। তুমি এই পর্যন্ত এই সুন্দর জামাইটাকে একটা চুমু দিলা না। কিভাবে নেহা, তুই মেয়ে হয়ে এত নিখুঁতভাবে ভালোবাসা আড়াল করলি? এর শাস্তি তোকে আমি আজ সুদে আসলে দিব। আগে বলিস নাই মানলাম, বিয়ের পর কেন বললি না? নেহার যেন গলা শুকিয়ে আসছে। নিখিলকে না থামাতে না পারলে আজ নেহাকে শেষ করে ফেলবে এলো। নেহা কাপা কণ্ঠে বলল, আমি আপনাকে ভালোবাসি না। নেহা না উচ্চারণ করার আগে নিখিল আবার চুমু বসালো। এবার কামড় সহ দিচ্ছে। মিথ্যা বলবি আর চুমু 10টা করে বাড়বে। নেহা অতিষ্ঠ নিখিলের অবাধ্যতার। নেহা ঠোঁটের বেহাল দশা, তবুও থামাথামি নেই নিখিলের। অবশেষে থেমে নেহার লাল হয়ে ওঠা ঠোঁটে হাত ছুঁয়ে বলল, এবার তো আরও নেশা ধরে যাচ্ছে আমার। তোর ঠোঁটের স্বাদ অমৃত। এই সুধা যত পান করি তত তৃষ্ণা বাড়ে জান। আমার কোনো দোষ নেই। নেহা এবার ঠোঁট বাড়াতেই নেহা কাতর কণ্ঠে বলল, আর না প্লিজ। এখন তো মাত্র শুরু। তুই আমার ভিতরে লুকিয়ে রাখা ভয়ঙ্কর প্রেমিক সত্তাকে জাগিয়ে দিয়েছিস। আজ তোকে ছাড়বো না। নিখিল মেহমেদ চৌধুরীকে ভালোবেসেছিস, তার ভালোবাসার টর্চার সহ্য করবি না। এ কেমন করে হয় নেহা? লাগবে না ভালোবাসা। একটা শর্ত দেই তোকে। আগে বল, আমার ছোঁয়াতে তোর কিছু যায় আসে না? না। ওকে, আমি তোকে ছুঁয়ে দিব। যদি তুই নিচ থেকে আমাকে আঁকড়ে না ধরিস তো আমি তোকে ছেড়ে দিব। যদি ভুল ক্রমেও ধরে ফেলিস নেহা, তো আজ পুরোপুরি তুই আমার। শর্ত দিচ্ছি, এটা তোকে না চাইলেও মানতে হবে। 15 দিন পর বউকে দেখছি আমি, ভিতরে ভিতরে মরে যাচ্ছি। আজকে দূরে যেতে দিব না। নেহা নাকের ডগায় রাগ নিয়ে বলল, আপনার গায়ে অন্য মেয়ের ছোঁয়া লেগে আছে। অন্যের মুখ দেয়া খাবার খাই না আমি। নিখিল হ্যাঁচকা টাল মারল নেহাকে। আমি ঝুটা খাবার? হুম, ওই মেয়েটা আপনার কাঁধ ছুঁয়েছে, তার মানে আপনি ঝুটা। আপনাকে ছুঁয়েও দেখবো না আমি। তুই ছুঁয়ে দিবি সাথে তোর ঘাড়। ওই মেয়েটা হঠাৎ করে এসেই ওই রকম ভাবে ছবিটা তুলেছে, আর ছবিটাও আমি পোস্ট করিনি, বিশ্বাস করো। মোটেও বিশ্বাস করব না। সরুন, যান ওই মেয়ের কাছে। এত বেশি জেলাসি? হায়। নেহা দুহাতে কলা চেপে ধরে বলে, জেলাসি টেলাসি বুঝি না। যেই আসবে আপনার আশেপাশে তাকেই খুন করে ফেলবো আমি। আমার মানে আমারই। এখন আপনি আমার না হলেও কিছু যায় আসে না। অন্য কারো হতে পারবেন না। দরকার পড়লে আপনাকেও মেরে ফেলবো আমি। নেহার কোমর জড়িয়ে নিখিল বলে। তোর প্রেমে তো রোজ মরি, আজকে তোকে মারবো আমার ভালোবাসায়। নেহা নিজেকে ছাড়িয়ে নিয়ে রুম থেকে বের হতে যায়। নেহাকে ঠেলে বিছানায় ফেলে দেয়। নিজে নেহার উপর নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে বলে, এবার কোথায় পালাবি? আজ যদি তোর অভিমান না ভাঙাতে পারি তো আমার নাম নিখিল না। নেহার কপালে চুমু দিয়ে বলল, ভালোবাসি। গালে চুমু দিয়ে বলল, ভালোবাসি। চোখে চুমু দিয়ে বলল, ভালোবাসি। থুতনি ঠোঁটে চুমু দিচ্ছে আর বলছে ভালোবাসি। গলায় ঘাড়ে কাঁধে চুমু দিচ্ছে আর বলছে ভালোবাসি। নেহা শরীর মন জুড়ে খেলে গেল ভালো লাগার শিহরণ। নিখিলের পাকলাপিতে অতিষ্ঠ ওর প্রেমিকা সত্তা বেরিয়ে আসতে চাইল খোলস সেরে। নেহার এবার হাসি পাচ্ছে। এই ছেলেটা আজ তাকে একদম মেরে ফেলবে মনে হচ্ছে। নেহা সহ্য করতে না পেরে নিখিলের শার্ট আঁকড়ে ধরে। নিখিল তৎক্ষণাৎ থেমে যায়। নেহার কপালে কপাল ঠেকিয়ে বলে, অভিমান কমেছে আপনার? অভিমানিনী, ভালোবাসি তো পাখি। এবারের মতো ক্ষমা করে দিন বউজান এই নির্বোধ স্বামীকে। নেহার চোখ জলে চিকচিক করে উঠল। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে বলল, লাভ ইউ। কানে লতিতে চুমু দিয়ে বলে, শর্ত অনুযায়ী তুই আজকে সম্পূর্ণ আমার নেহা। এবার অনুমতি দে। মৌনতা সম্মতির লক্ষণ। এসবে আমি বিশ্বাস করি না, মুখে বল। নিখিল নেহার গলায় মুখ গুজে দিয়ে বলল, কিরে, কত সময় নিবি? আমার কিন্তু তর্স হইছে না, বল বল বল। একটা কামড়ও দিয়ে ফেলল নিখিল। নেহা নিখিলের পিঠে আলতো চাপড় মেরে বলল, অসহ্য লোক। এত অধৈর্য কেন আপনি? নির্লজ্জ একটা। আমি কিছু বলতে পারবো না। বলতে হবে। যতক্ষণ না বলবি ততক্ষণ এভাবেই থাকবো। কামড়ে দিব তোকে।
নেহা কিছুক্ষণ চুপ রইল। নিখিলের গলা জড়িয়ে চোখে চোখ রাখলো, ধীর শীতল কণ্ঠে বলল, আজ এখন থেকে আমি পুরো সম্মতির সাথে নিজেকে পুরোপুরি আপনার কাছে সঁপে দিলাম। আমার উপর সম্পূর্ণ অধিকার শুধু আপনার। আমি পুরোপুরি আমার অপ্রিয়, নির্লজ্জ, নির্দয়, রাগী, গম্ভীর, কাঠখট্টা জামাইয়ের। নিখিল নেহাকে জড়িয়ে ধরল শক্ত করে, চুলের উপর চুমু খেয়ে বলল, নেহা, তোর মাঝে এত প্রশান্তি কেন? জানিস আমি কত কত খুশি। আমার কেমন সুখ সুখ লাগছে। নেহা হাঁসফাঁস করে বলল। এই, মেরে ফেলবেন নাকি? এভাবে কেউ জড়িয়ে ধরে? নিখিল নেহার ঠোঁটের উপর আঙুল চেপে ধরে বলল, চুপ। এখন আমি ভালোবাসবো, আদর করব। আমার সফট রেশমের মতো বউকে তুই কোনো কথা বলবি না। তোর বক বক পরে শুনবো। নেহার খিলখিল করে হেসে ফেলল। মুগ্ধ নয়নে দেখল নিখিল, অতপর ডুব দিল তার অধিক সাধনার বস্তুতে। ভালোবাসায় ভরে উঠল মুহূর্ত। বাতাসে বাতাসে প্রজাপতির ফিসফিসানি, অবশেষে বাঁচল দুটি হৃদয়ে প্রণয়ের সুর। ছড়িয়ে পড়ল অনুভূতির মাদকতা চার দেওয়ালের অন্তরালে। পরপর মেতে উঠল সময় সুন্দর এক পূর্ণতার সাক্ষী হতে। দুপুর গড়িয়েছে। নেহাকে খুঁজছে জেরিন, বৃষ্টি, সাব্বির। বৃষ্টি তো সাব্বিরকে বারবার বলছে, তোমার জন্য আজকে আমার প্রাণপ্রিয় বন্ধুর জান্না কবজ করে ফেলে ভাইয়া। কোথায় চলে গেছে দুইজন? ভাইয়ারও তো দেখা নেই। জেরিন বলল। আয় মাকে জিজ্ঞেস করি। হামিদা বেগমকে সব আন্টিরা মাঝখান থেকে টেনে আনলো দুই বোন মিলে। তোমার ছেলেকে দেখেছো? আর নেহাকে? হামিদা বেগম রেগে পড়ল। এই কথা জিজ্ঞাসা করতে টেনে টুনে আনবি? সব সময় দুষ্টুমি। যা তো, আমি দেখছি। সাব্বির তাহমিদা বেগমকে জিজ্ঞেস করলো, ছোট মা, তোমার মেয়ে আর মেয়ে জামাইকে দেখেছো? আছে কোথাও হয়তো। নেহা তো সে কখন নিখিলের সাথে বের হয়ে গিয়েছে। সাব্বির মনে মনে বলল। আল্লাহ, নেহা বোনটাকে ভাইয়া তুলে আসার না মারে। তিনজন মিলে বাহিরে চলে গেল, যদি খুঁজে পাওয়া যায়। টয়া, রূপা, আইরিন ওদের কথা শুনল। আইরিন টয়ার কাঁধে হাত রেখে বলল, বুঝলি টয়া, নিখিল ভাইয়া নিশ্চিত নেহাকে বাহিরে কোথাও ডেটে নিয়ে গিয়েছে। ভাইয়া সত্যি অনেক ভালোবাসে নেহাকে। টয়া হাত মুষ্টি করল। কত যে ভালোবাসা, এটা টয়ার থেকে ভালো কে জানে। এখনো থাপ্পড়ের শব্দ কানে বাজে তার। এই নেহা, তুই কি বসেই থাকবি? চল চল একসাথে গোসল করি, পানির অপচয় কম হবে। নেহার আগে বালিশ ছুঁড়ে মারে নিখিলের উপর। নিখিল হেসে ওয়াশরুমে চলে যায়। নেহা লাগেজ থেকে কাপড় বের করতে করতে বলে, অসহ্য একটা। নেহার চোখ পড়ল শপিং ব্যাগের উপর। এগুলো কই থেকে আসলো? তাও ওর লাগেজে কে রাখলো? নিখিল রাখেনি তো। নেহা যে শপিং করতে যায়নি এ কথা তো নিখিল জানতো। তাই কি এসেছে? নেহা মুচকি হাসলো। তারপরও একটু ভাব দেখাতে হবে এই ছেলেকে, না হয় আরও মাথায় চড়ে বসবে। উঠোনের চারপাশে গাছে ভর্তি ছায়ার ঘেরা বাড়িটা। নেহা চুল ছেড়ে দিয়ে হাঁটছে, বাতাসে শুকিয়ে যাবে। সামনে হঠাৎ আসে টয়া। নেহার মেজাজ খারাপ হয়। টয়া বুকে দুহাত গুজিয়ে বলে ওঠে, বিয়ের আগেই ফিজিক্যাল রিলেশনে চলে গেছো তোমরা। প্রেম তো দেখছি মাখো মাখো। হাউ চিপ ইউ আর। নেহা, তোমাকে তো এরকম মেয়ে মনে হয়নি। কথাটা বলতে দেরি নেহা চড় মারতে দেরি করেনি। আর একটা উল্টাপাল্টা কথা বলবি তো তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। সত্যি কথা বললেই গায়ে লাগে, তাই না? আমার যা খুশি আমি করব, তাতে তোর এত জ্বলছে কেন? নিখিলকে না পেয়ে এখন কষ্ট পাবো না, চলে গিয়েছিলি, এখন এসে যা তা বকছিস তাই তো? ফ্রিতে একটা টিপস দেই, কোনো একটা বাদর দেখে তার গলায় ঝুলে পড়। নিখিলের থেকে গুনে গুনে 100 হাত দূরে থাকবি, না হয় হাত পা ভেঙে রাস্তার মোড়ে ফেলে আসবো। আমি ভদ্র, সহজ সরল আছি, ওরকমই থাকতে দে, না হয় ফল ভালো হবে না। নিখিল কোথা থেকে এসে নেহার কাঁধ জড়িয়ে দাঁড়ায়। তা দেখে টয়া যেন আরও ফসে ওঠে। টয়া বাজখাই গলায় বলে ওঠে, এসব নষ্টামি অন্য কারোর সামনে গিয়ে দেখালেও তো পারেন। নিখিল নেহাকে এক হাতে কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, প্রায় 6 মাস আগে আমাদের বাবা মাও আল্লাহকে সাক্ষী রেখে 3 কবুল বলে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম আমরা। তোর অবগতির জন্য বলছি, পুরো 10 লক্ষ টাকার নগদ মোহরানা পরিশোধ করে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলাম নেহাকে। আমাদের পবিত্র সম্পর্ক নিয়ে একটাও বাজে কথা যদি তোর ওই নোংরা মুখ থেকে বের হয় তো বেশি ভালো হবে না। আমার নেহা ফুলের মতো পবিত্র, স্নিগ্ধ। ওকে নিয়ে যদি একটাও খারাপ কথা রটানোর চেষ্টা করিস তো এবার তোর পরিণতি
ভয়াবহ হবে। এটা নেহার স্বামীর ওয়াদা তোর কাছে। আমার স্ত্রীর অপমান আমি কিছুতেই মেনে নিব না। ভালোই ভালোই বলছি, ভালো হয়ে যা। ভালো হইতে পয়সা লাগে না। আর হ্যাঁ, যদি বিশ্বাস না হয় তাহলে বল, কাবিননামাও দেখিয়ে দিই। টয়ার মুখ অপমানে থমথমে হলো। নেহা চুপচাপ শুধু শুনে যাচ্ছে। নিখিল নেহাকে সাথে করে নিয়ে সামনে এগিয়ে গেল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, যা নাই না, আর একটু আদর করি। নেহা কনুই দিয়ে গুঁতো মারে নিখিলের পেটে। রাগে চোখ পাকিয়ে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, খোলা আকাশের নিচে উঠোনের মধ্যে আপনার প্রেম জাগা শুরু হয়েছে। দূরে সরুন অসভ্য লোক। উফ নেহা, এভাবে তাকাস না। জান দিলে এসে লাগে। প্রেম কমার বদলে আরও বেড়ে যায়। কি করব বল, তোকে যতই আদর করি ততই কম মনে হয়। তুই এত আদরে মন চায় তো টুপ করে গিলে ফেলি। ছি, অশ্লীল লোক কোথাকার। বউয়ের সামনে অশ্লীল হওয়াটা দোষের কিছু না, পরনারীর কাছে বললে দোষের। সরুন তো, খেতে যাব আমি। আয়, চুমুদেই পেট ভরে যাবে। নেহা এবার নিখিলকে ঠেলে দূরে সরাইল। নিখিল আবার এসে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে হেঁটে গেটের বাহিরে যেতে লাগলো। নেহা বিরক্তি নিয়ে বলল, ভর দুপুরে টেনে টুনে কই নিয়ে যাচ্ছেন? ঘুরতে যাচ্ছি, সন্ধ্যার আগে ফিরে আসব, পরে গায়ে হলুদে যাব, বুঝতে পেরেছিস? আর একটাও কথা বলবি না। তোর মুখ বন্ধ করানোর উপায় কিন্তু আমার জানা আছে। নেহা নিখিলের বিয়ের কথা শুনে যেন মাথায় আগুন ধরে গেছে টয়ার। উন্মাদের মতো ঘরের সব কিছু এলোমেলো করে ফেলেছে। বিড়বিড় করে বলল, অ্যাট এনি কস্ট আমার তোমাকে চাই নিখিল। তার জন্য যা করতে হয় আমি করব। এমনভাবে ফাঁসাবো তুমি আমার হতে বাধ্য হবে। জেরিন সাব্বির বৃষ্টি বসে আছে। বিকেল হয়ে এসছে। কথা হলো আগে মেয়ের বাড়ির মানুষ আসবে হলুদ পরাতে, পরে যাবে ছেলেপক্ষ। কনের বাড়ি বেশি দূরে নয়, 40 মিনিটের পর। মেয়েগুলো তো এখন থেকেই সাজতে শুরু করেছে। এক অদৃশ্য প্রতিযোগিতায় যেন নিজেদের নাম লিখাতে মেকআপের প্রলেপ ডেকে দেয় বনন। ফর্সা মসৃণ চকচকে ত্বকের লোভে ব্যয় করে ঘন্টার পর ঘন্টা। সাব্বির বাড়ির পিছনে বসে আছে, সাথে জেরিন বৃষ্টি। বৃষ্টি চোখ সরু করে বলে, কি ভাইয়া, ছিমানো মুরগির মতো বসে আছো কেন? গায়ে হলুদ শুরু হয়ে যাবে, আর তোমাকে দেখে মনে হচ্ছে এখনই মরে গেছো। একটা মেয়েকে হালকার উপর ঝাপসা পছন্দ হয়েছে আমার। জেরিন চোখ বড় বড় করে তাকালো। আইলা কিতাকস, আমার বিপি হাই হয়ে যাচ্ছে। বৃষ্টি কোন দিক দিয়া না পইরা যায়। নেহাটা থাকলে এতক্ষণে বেহুশ হয়ে যাইতো। সাব্বির মুখ তেতো করে বলল, কিন্তু মেয়েটা কে বলবো কি করে? বৃষ্টি জিজ্ঞেস করলো, এখানেরই নাকি? আইরিন আপুদের পরিচিত কেউ? পরিচিত কিনা জানি না, তবে এ বাড়িতেই দেখেছি। জেরিন বলে উঠল, একদম টেনশন নিবি না, আমরা আছি না, সব ব্যবস্থা করে ফেলবো। তুই শুধু টুপ করে মনের কথাটা বলে ফেলবি। যদি রিজেক্ট করে দেয়? করলে করবে, মেয়ের কি অভাব পড়েছে নাকি? দেখ, মেয়ের যদি ভালো না লাগে সে না করতেই পারে। সুন্দর করে না করে দিলে তুই নিজেকে সামলে নিবি। ভালোবাসা জোর করে হয় না। মেয়ের প্রতি তোর যতটুকু ফিলিংস আছে তার পরিমাণ বাড়বে যদি মেয়েটা তা গ্রহণ করে। তোর শুধু ভালো লাগা একসময় ভালোবাসাটা হয়ে যাবে। যদি মেয়ে না চায় তো ভালো লাগা ভুলতে সময় নিবি না, দেখবি এমনিতেই নাই হয়ে যাবে। বৃষ্টিও সম্মতি সূচক মাথা নাড়ল। সাব্বির ওদের কথায় সাহস পেল। প্ল্যান হলো গায়ে হলুদের অনুষ্ঠানের এক ফাঁকে প্রপোজ করবে সাব্বির। রাস্তার একপাশে নদী, মফস্বল শহর, সন্ধ্যা নামছে ধরণীতে। রাস্তার পাশে গজে ওঠা ভিঙ্গরাজ ফুলগুলো ডুবন্ত সূর্যের সাথে তাল মিলিয়ে সোনার মতো চকচক করছে। অযত্নে ফোটা সৌন্দর্য যেন কারোর মন ভালো করতে যথেষ্ট। হাঁটতে গিয়ে থামলো নিখিল। থেমে গিয়ে অনেকগুলো ফুল তুলে আনলো। নেহা নদীর জলে সূর্য ডুবতে দেখতে ব্যস্ত। বেশ কিছু সময় পর নিজের মাথায় কিছু একটা অনুভব করে সেদিন তাকালো। নিখিল ভৃঙ্গরাজ ফুলের একটা ক্রাউন বানিয়ে নেহার মাথায় পোড়াচ্ছে। নেহা ঠোঁট ভরে হাসলো। নিখিল নেহার মুখটা দুহাতে আঁকলে ধরে কপালে চুমু খেয়ে ফেললো ছটাপট। রাস্তার কিছু সময় পরপর যাচ্ছে গাড়ি। রাস্তায় জনমানব তেমন নেই। ভালোবাসি সোনালি পরি, ভালোবাসি আমার হৃদয় রাজ্যের ফুলকুমারী। নেহা, তুই এখনো ভালোবাসি বললি না কেন একবারও? তুই একটা বড় সড়ো কিপটুস। জামাইকে ভালোবাসার সময় তুই বড্ড কৃপণ। এতগুলো চুমো নিলি, তখন নিজ থেকে একটাও দিলি না। একবার বল ভালোবাসি।
বলবো না। তুলে ফেলে দিব নদীতে। তুই না দিলে আমিও আর চুমু দিব না, ভালোবাসি বলবো না। নেহা মিটমিট করে হাসছে, ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, তাই চুমু না দিয়ে থাকতে পারবেন? ভালো না বেসে থাকতে পারবেন? তাহলে তো আরো ভালো। নিখিল এগিয়ে এসে বলল, নির্দয় মহিলা, আমার দুর্বল জায়গায় খোঁচা মারিস তুই? নেহা মাথার উপর নিয়ে ঝাঁকিয়ে বলে। হুম। নিখিল এগিয়ে এসে বলে, দাঁড়া, কিভাবে তোর থেকে চুমু আদায় করতে হয় জানা আছে আমার। নেহা দৌড় লাগায় আর পিছন ফিরে বলে, আগে ধরে দেখান, পরে চুমুর চিন্তা করবেন। নিখিল দৌড় থামিয়ে বলে, আর দৌড়াস না নেহা, ব্যথা পাবি। আয়, বাড়ি ফিরবো আমরা। নেহা দৌড় থামিয়ে দিল। নিখিল এগিয়ে আসলো, এসে নেহার গালে শব্দ করে একটা কিস করলো। নেহা চোখ ছোট ছোট করে নাক ফুলিয়ে পড়ল। চিটিংবাজ। নিখিল হেসে বলল, তাহলে আজ থেকে অন্য কাউকে দিব? নেহা মাথা ঘুরিয়ে তাকিয়ে পড়ল। মেরে ফেলবো না আমি আপনাকে? ঠোঁট কেটে নিয়ে জাদুঘরে রেখে আসবো। নিখিল সরু চোখে তাকিয়ে পড়ল। তুই কি ডাকাত রে নেহা? আমাকে মারতে তোর হাত কাঁপবে না? নেহা নিখিলের বাহু জড়িয়ে হাতের উপর মাথা ঠেকিয়ে পড়ল। অন্য কারো হয়ে গেলে জীবনেও হাত কাঁপবে না, আমার থাকলে একটা ফুলের টোকাও দিব না, শুধু ভালোবাসবো। নিখিল হাসলো। দুজন নানা রকম কথা বলতে বলতে বাড়ির কাছে এসে পৌঁছালো। এতটুকু সময় আবার ঝগড়া লেগেছে দুজনের। গেটের থেকে কিছু দূরে হামিদা বেগম দাঁড়িয়ে নেহা নিখিলে এগিয়ে যাচ্ছে আর একজন অন্যজনকে হাত দিয়ে মায়ের ইশারা করছে। আর একটু পর নিখিল নেহার চুল এলোমেলো করে দিল। হামিদা বেগম এগিয়ে এসে পড়ল। বড় হবি কবে? বাচ্চাদের মতো লেগে থাকিস সব সময়। নেহা আহ্লাদি হয়ে হামিদা বেগমকে জড়িয়ে ধরে বলল, দেখছো বড় মা, তোমার ছেলে কত বদ, আমার চুল টেনে দিছে, সারাদিন শুধু মারে আর বকা দেয়। নিখিল বলে উঠল, এই মিথ্যুক, দুপুরে না তোকে আদর করলাম? হামিদা বেগম নিখিলের কান টেনে ধরে বলে, এই নির্লজ্জ মায়ের সামনে এগুলো বলছিস? মুখে কিচ্ছু আটকায় না? নিখিল ব্যথা পাওয়ার মতো করে বলল, আহ মা, লাগছে তো। তুমি সবসময় শুধু নিজের বৌমার পক্ষ নাও, এটা কিন্তু ঠিক না। নেহা হেসে বলে ওঠে, একদম ঠিক হয়েছে। নিখিল আবার নেহার চুল টানে। নেহা নাক ফুলায়। নিখিল হামিদা বেগমকে এক হাতে জড়িয়ে ধরে নেহাকে বলে, এভাবে নাক ফোলাতে হবে না তোর, চল চুল আশ্রে দিব আমি। হামিদা বেগম দুজনকে আলতো হাতে জড়িয়ে নিয়ে বলে, যা এবার দুজনে তৈরি হয়ে আয়। জরিন, বৃষ্টি, সাব্বির কখন থেকে তোদের খুঁজতেছে। আর নিখিল, আমার মেয়েটাকে একদম জ্বালাবি না। নেহা খুশি হয়ে হামিদা বেগমকে একটা চুমু দিয়ে বলে, আমার ভালো মা। নিখিল বলে ওঠে, আমি তো খারাপ, তাই একটা চুমু দিলি না আজ পর্যন্ত? হামিদা বেগম বলে ওঠে। আবার নিখিল ছুটে চলে যায়। না হয় তার মাছ কানটাকে ছিঁড়েই নেবে। বৃষ্টি যেদিন তৈরি হয়ে বের হয়েছে, নেহাকে পেয়েই দুজন চেপে ধরল। এই সকালের পর থেকে তুই হাওয়া হয়ে কোথায় গিয়েছিলি সব বলবি। একটা দাড়ি কমাও বাদ যেন না পড়ে। নেহা চোরা চোখে তাকিয়ে বলল, সব। নেহাকে লজ্জা পেতে দেখে বৃষ্টি জেরিন মিটমিট করে হাসল। সুর তুলে বলল, অবশেষে। বৃষ্টি জেরিন মিলে সাব্বিরের প্রেমে পড়ার কাহিনী নেহাকে বলল। সাব্বির ইতিমধ্যে সেখানে আসলো। নেহা দুহাত উঁচিয়ে বলল, মাশাআল্লাহ, আমার ভাইয়াকে তো আজকে অনেক সুন্দর লাগছে। মেয়ে তো হার্ট ফেল করে পড়ে যাবে। সাব্বির বলে উঠল, এমনি কইস না নেহা বোন, লজ্জা লাগে তো। জেরিন বলে উঠল, তুই কি মাইয়া, লজ্জা পাইতে যাবি কোন সুখে? চল তোকে ট্রেনিং দেই, কি বললে মেয়ে পটাবো। এই নেহা, তুই তৈরি হয়ে আয়, আমরা কিন্তু দর্শক। নেহা দৌড়ে গেল রুমে। নিখিল পাঞ্জাবি পরেছে শুধু। নেহা ঢুকতেই দেখলো নিখিলকে চুল ঠিক করতে ব্যস্ত। নেহা দরজায় পিঠ ঠেকিয়ে বুকে হাত গুজে তাকিয়ে দেখলো অপলক। নিখিল চুল আঁচড়ানো শেষ করে আয়নার দিক মুখ করেই বলল, সামনে এসে পড়ে দেখ, লুকিয়ে দেখার কি আছে? নেহা এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরল। তাকিয়ে থেকে বলল, আমার জামাই আমি দেখছি, যেভাবে খুশি দেখব, তাতে আপনার কি? বুঝেছি তো আমি আপনার, এখন বোতামগুলো লাগিয়ে দিন। নেহা হাত সরিয়ে বলল, আমি কেন দিব? নিজেরটা নিজে করেন। আমি রেডি হব না নাকি? আমাকে রেখে যাওয়ার ধান্দা? নিখিল আদর মাখিয়ে ডাকলো, ও বউজান, লাগিয়ে দাও না। নেহা হেসে ফেলল। ছোট ছোট হাত দুটি নিখিলের প্রশস্ত বুকের উপর রেখে একটা একটা করে বোতাম লাগিয়ে দিল। নিখিল খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো নেহাকে বরাবরের মতোই মুগ্ধতা নিয়ে। মেয়েটা দিন দিন পুরনো হওয়ার বদলে নিখিলের কাছে নতুন হয়ে ধরা দেয়।
মনে হয় মুহূর্তে মুহূর্তে নব উৎপাদিত মুগ্ধতা বিরাজ করে নেহার মাঝে। নিখিল বারবার আকুল হয়, ব্যাকুল হয় এই মায়াবরীর চন্দ্রকায়া। নিখিল একের পর এক আবদার করছে, এবার ঘড়ি পরিয়ে দে নেহা, হাতাটা গুটিয়ে দে, গালে একটু হাতের ছোঁয়া দে, তাহলে সাজ কমপ্লিট হবে আমার। সব কাজ শেষ করে নেহা এবার বলল, বের হন তো রুম থেকে, আমি শাড়ি পরবো। নিখিল কিছু বলল না, কিছু ভেবে আবার বলে ওঠে, আমি যেটা এনেছি সেটাই পরবি। নেহা মুখ ভেঙচি কেটে চলে গেল। ওয়াশরুমে শাড়ি পরা যাবে না, তাই নেহা বাইরে এসে পড়বে। নিখিলকে গলা উঁচিয়ে ডেকে পড়ল, এই বের হন আপনি রুম থেকে। নিখিলের সোজা সবটা জবাব, না, তুই যেভাবে আছিস সেভাবেই এখন আসবি, তোকে শাড়ি পরিয়ে দিব, দেখেই অপেক্ষা করছি আমি। নেহা চেঁচিয়ে বলে উঠল, না, আমি একাই পড়তে পারবো। তোর থেকে কিছু শুনতে চাইনি আমি, তুই আসবি নাকি আমি আসবো? নেহা কোনো রকম শাড়ি পেঁচিয়ে বের হলো। নিখিল যে নাচর বান্দা এটা নেহার থেকে ভালো কে জানে। নেহাকে দেখে ভ্রু কুচকালো নিখিল, মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে। নিখিল ইচ্ছে করে লজ্জা দিতে চাইলো নিজের বউকে। একটানে পেঁচিয়ে রাখা শাড়ি নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। নেহা দুহাত মুখে চেপে ধরতেই শব্দ করে হেসে ফেলল নিখিল। উঠে এসে কানের কাছে ফিস ফিস কণ্ঠে বলল, মিসেস চৌধুরী, কি লজ্জা পাচ্ছেন? ভুলে যাবেন না আপনার সর্বাঙ্গে আমার ভালোবাসার চিহ্ন বয়ে বেড়াচ্ছে। নেহা যেন এবার মাটি ফাঁক করে ভিতরে ঢুকতে চাইল। নিখিল আবার পড়ল, এভাবে লজ্জা পেলে তোর আর বাহিরে যাওয়া হবে না নেহা। আমাকে কিন্তু দোষ দিতে পারবি না, তোর লজ্জা মাখা মুখ দেখলেই আমি দিশেহারা হয়ে যাই। তাকা আমার দিকে। নেহা পিটপিট করে তাকালো, গাল জুড়ে রক্তিম আভা। নিখিল আলতো হাতে ছুঁয়ে দিল গালে। নেহা তৎক্ষণাৎ কেঁপে উঠল। নিখিল পরম যত্নে শাড়ি পরাতে থাকলো। নেহা চুপচাপ দাঁড়িয়ে দেখলো। কুচি গুঁজে দেওয়ার সময় আসতে নেহা চোখ বড় বড় তাকালো। নিখিল নেহার দিকে তাকিয়ে মুচকি এসে ওর হাতে কুচি ধরিয়ে দিয়ে পড়ল, নিতান্তই ভদ্রলোক, তাই তোকেই গুছতে দিলাম। নেহা কুচি গুঁজে পড়ল, ধনে পাতা। নিখিল নেহার পিঠের দিকে কোমরের দিক এতগুলো সেফটি পিন আটকেছে, শাড়ির বাপও নড়তে পারবে না। নেহা ঠোঁট উল্টে শুধু দেখে যাচ্ছে। কি পাগল এই ছেলে! কি করছেন এসব? খবরদার নেহা, ভুলেও যদি পিঠ, কাঁধ আর পেট উন্মুক্ত হয় তোকে কাঁচা চিবিয়ে খাবো আমি, বলে রাখলাম। আমার আমানত কেউ যেন না দেখে। নেহা অদৃশ্য কপাল চাপড়ালো। এমনিতেও তো সে দেখাতো না, জামাই পেয়েছে একটা কপাল জোরে। নেহা চুলগুলো খোপা করে দিয়ে পড়ল, চুল যাতে না খোলে, তোর চুলে কেউ নজর দিক, এটা আমার সহ্য হবে না। একদম হৃৎপিণ্ড দুমড়ে মুচড়ে যায় যান। নেহা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল, মানে সে সব মানবে। নেহা লিপস্টিক লাগিয়ে নিল, শুধু গহনা বলতে কানের ঝুমকো, হাতে চুড়ি। নিখিল দুকদম এগিয়ে এসে বলল, ঠোঁটে শুধু একটা চুমু খাবো, বেশি না। নেহা চোখ পাকিয়ে তাকালো, মোটেও না, আমার লিপস্টিক ছড়িয়ে যাবে। সরুন, এবার সাব্বির ভাইয়ার প্রপোজ দেখা মিস করে ফেলবো না হয়। নিখিল কপাল কুঁচকে বলল, আর লিপস্টিক পরবি না তুই। এই লিপস্টিক না থাকলে যখন তখন চুমু খেতে পারবো বউকে। তাহলে তো আরো বেশি করে লাগাবো। কথা শুনে নিখিলকে রেগে ওকে টান মারল। ঠোঁটে চুমু দেওয়ার সাথে একটা কামড়ও দিল। নেহাকে ছেড়ে দিয়ে টিস্যু বের করে ঠোঁট নিজে পরিষ্কার করে দিয়ে বলে, লিপস্টিক পরা বন্ধ মানে বন্ধ। নিয়ার কোমর জড়িয়ে বলল, তোমার ঠোঁটের টেস্ট আমার সবচেয়ে বেশি প্রিয়। প্লিজ কৃত্রিম কিছুর আড়ালে ওই স্বাদ লুকিয়ে ফেলো না জান। নেহা নিখিলের কানে ফিসফিস করে বলল, ওকে মাই ডিয়ার হাজবেন্ড। ছোট্ট করে একটা চুমু দিল নিখিলের গালে। পরে নেহাকে পাইকে এক ছুটে দরজা খুলে পালালো। নিখিল আকস্মিক ঘটনা বুঝতে পেরে গালে হাত দিয়ে হেসে ফেল। তার বউ বড্ড বেশি লাজুক, ছোঁয়ার আগেই নেতিয়ে পড়ে তারই বুকে। সাবিরকে ঠেলা মারছে জেরির আর বৃষ্টি। ভয়ে মেয়ের সামনে যাচ্ছে না এই ছেলে। জেরির রেগে বলল, তুই কি গিয়ে বলবি? নাকি আমি যাব? শালা তোর জীবনে প্রেম হইতো না। মেয়েটা বেশ ফর্সা, মোটামুটি উচ্চতার, লম্বা, কনের পক্ষের লোক, আবার ছেলে পক্ষেরও পরিচিত, তাই সাব্বির বাড়িতেই দেখেছিল মেয়েটাকে। মেয়েটা এদিকে ঘুরল, তখন তারা ছাড়ে তেমন কোনো মানুষ নেই এখানে। একটা মুখ্যম সুযোগ। নেহা সেই সাব্বিরকে দিল এক ধাক্কা। সাব্বির ব্রেক কষল। মেয়েটার সামনে বৃষ্টি, নেহা, জেরিন সরে পড়ে গাছের পিছনে দাঁড়ালো। সাব্বির ঘামছে অনবরত। এ পর্যন্ত মেয়েদের সাথে কথাই বলেনি, তেমন এখন এসেছে প্রেম নিবেদন করতে। মনে হচ্ছে সাব্বিরের স্নায়ুবিক চাপ বাড়ছে।
শিরা উপশিরা ঝটলা পাকিয়ে যাচ্ছে। সাব্বির হাতে জেইনে ধরিয়ে দেওয়া গোলাপটা মেয়েটার দিকে এগিয়ে দিয়ে পড়ল। তুমি কি আমার সাময়িক ভালো লাগাকে স্বীকৃতি দেবে মিস? তবে আমিও কথা দিব, শ্রেষ্ঠ প্রেমিক হয়ে দেখাবো তোমায়। আমি তোমার প্রেমে পড়েছি, তবে সেটা হঠাৎ এই অধরা স্পষ্ট ভালো লাগাকে ভালোবাসা পর্যন্ত নিয়ে যেতে কি তুমি আমার সঙ্গী হবে? হাতে হাত রেখে চলবে বাকিটা পথ? বুকে দুহাত গুজে দাঁড়িয়ে আছে মেয়েটি, দৃষ্টিতে কি যেন খেলা করছে। গাছের আড়াল থেকে কি হবে তা দেখার জন্য উত্তেজনায় ফেটে পড়ছে তিন বোন। সাব্বির এখনো আগের মতোই ফুল হাতে দাঁড়িয়ে দূর থেকে কেউ একজন কেঁদে উঠল। সেই শব্দ পৌঁছালো এখানে থাকা মানুষগুলোর কাছে। নিজের পছন্দের মানুষকে অন্যের হাতে দেখার মতো নিদারুণ যন্ত্রণা আর কি হতে পারে? কথায় বলে ভালোবাসার মানুষের সুখী বড় সুখ। যদি মানুষটি অন্য কারোর সাথে ভালো থাকে তবে তাই হোক, নিজের অনুভূতিকে সে নিজে হতেই না হয় কবর দিবে। সাব্বিরের সামনে থাকা মেয়েটি ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলল, একটা সামান্য 20 টাকার গোলাপে প্রেম নিবেদন করতে চাচ্ছেন মিস্টার? আপনার ভালোবাসা তো এই ফুলের মতোই সস্তা। মেয়েটি কথায় অবাকে চরম সীমানায় সাব্বির। এত সুন্দর একটা মেয়ে আর কথাগুলো তেমন তিমিরের ঢাকা। তবে কি সাব্বির সৌন্দর্যের মোহে পড়ে মানুষ চিনতে ভুল করলো? সাব্বির ফুলসহ হাতটা গুটিয়ে নিয়ে দাঁড়ালো, পকেটে পুড়ে ফেললো টকটকে লাল গোলাপটা। মেয়েটা ভ্রু কুঁচকালো। সাব্বির মৃদু হেসে বলল, ফুলের মূল্য কি টাকা দিয়ে বিচার করা যায় মিস? ফুল ভালোবাসার প্রতীক, জানেন না বুঝি? মেয়েটা তার ছিলের হাসি হেসে বলল, যাদের মন ছোট, কিছু দেওয়ার যোগ্যতা নেই, তারা এসব বললেই অন্যকে বুঝে দেয়। সামর্থ্য থাকলে একটা ডায়মন্ডের রিং দিয়ে তো প্রপোজ করতে পারতেন। আমার মতো সুন্দর মেয়ের জন্য তো ছেলে লাইন ধরছে জানেন। কত কত দামি দামি গিফট দেয় তারা, আর আপনি কি না সামান্য ফুল হাতে চলে আসলেন? ভাবলেন কি করে আপনার মতো ছেলের সাথে আমি প্রেম করব? আপনাকে কোনো ফকির নিয়েও পত্তা দেবে না। কপালে ভাঁজ পড়ল সাব্বিরে। তবে সে খুশি হলো এই মেয়ে তার প্রস্তাব গ্রহণ করেনি। উপর যেমন চকচকে, ভেতরটা তেমনই কুৎসিত এই মেয়ে। নেহার রাগে ফেটে পড়ল। এই মেয়ে রাজি হবে না ভালো কথা, তা বলে ওর ভাইকে অপমান করবে? কোন লাট সাহেবের বেটি? তার ভাইয়ের নখের যোগ্য তো না। জেরিন নেহার হাত চেপে ধরে পড়ল, আগে সবটা দেখতে দে। নিখিল এগিয়ে আসছে এদিকে। সাব্বির কোন মেয়েকে পছন্দ করলো দেখার ইচ্ছে তারও জেগেছে। সাব্বির চুপচাপ পকেটে হাত গুঁজে মেয়েটার কথা শুনছে। তার ঠোঁটে সূক্ষ্ম হাসি। প্রথমবার কোনো মেয়েকে পছন্দ করেছে সে, আর তাও ফুল বানু। সত্যি মেয়ে চেনের ক্ষমতা আসলেই তার নেই। এর থেকে ভালো ছিল চিরকুমার থেকে যাওয়া। মেয়েটা আবার বলল, গার্লফ্রেন্ড চালাতে হলে পকেটে লাখ লাখ টাকা লাগে। সাব্বির স্বাভাবিক কণ্ঠে বলল, আমার পুরো পরিবারের মানুষের মাসের বাজারও তো এত টাকা লাগে না। আপনি দেখতে তো হ্যাংলা পাতলা। কোন ব্র্যান্ডের চাল খান মিস, যার দাম এত টাকা? মেয়েটা হক চকিয়ে গেল। ছেলেটা তাকে অপমান করছে বুঝতে পেরে রাগে ডি ডি করে উঠল। বলল, আপনার সাহস তো কম না, আমার খাওয়া নিয়ে কথা বলেন। ভালো কিছু দেওয়ার মুরদ নেই, আবার আসছেন প্রেম করতে। আর কি বলেন, আপনার পরিবারের মাসে লাখ টাকা লাগে না? কি ছোট লোক পরিবার আপনার। মেয়েটা হাত উঁচিয়ে নিখিলের দিকে দেখিয়ে বলল, ওনাকে দেখেছেন? কত বড় লোক। ওনার পরিবার কেউ হলেও মেনে নিতাম। কোথাও থেকে এসছেন আপনি? বামন হয়ে চাঁদে হাত বাড়ান। নেহা এবার জেরিনের হাত ছেড়ে বলল, বেয়াদ্দব মেয়ে, মানুষ আমার জামাইয়ের দিকে নজর দিছে, আবার আমার পরিবারকে অপমান। কি অহংকারী নিচু মনের মেয়ে। নেহা এসে ঠাস করে একটা চর বসিয়ে দিল মেয়েটার গালে। ঘটনার আত্মিকতায় জেরিন বৃষ্টি ছুটে আসলো। নেহার আগে কাঁপতে কাঁপতে বলল, অভদ্র মেয়ে, বাবা মা ভদ্রতা শেখায়নি। তোমাকে একজন পছন্দ করতেই পারে, তাই বলে তার সাথে এরকম আচরণ করবে তুমি? আমার ভাইকে খারাপ কথা বলার সাহস কই পাও তুমি? মুখ ভেঙে দিব বেয়াদব মেয়ে। পছন্দ হয়নি বলে দিলেই পারতে। এত এত নাটক করার কি দরকার ছিল? আবার আমার পরিবার টেনে এনেছো। মেয়েটা থমথমে মুখে দাঁড়িয়ে বাড়াবাড়ি করছে বুঝতেও পারলো, তাও বলবে না মেয়েটি। এত জোরে চর এর আগে হয়তো খায়নি। মেয়েটির বাবা মায়ের একমাত্র মেয়ে ননির পুতুল বানিয়ে রেখেছিল। মানুষকে মানুষ মনে করতে শিখেনি। সাবির নেহাকে আটকে দিয়ে বলল, কি করছিস নেহা, থাম এবার। নেহা বিরোধিতা করে বলল, কেন ভাইয়া, কেন থামবো? এক্ষুনি এই মেয়ে তোমাকে সরি বলবে, না হয় দেখো এর আমি কি অবস্থা করি। তর্ক বিতর্ক থামছে না। নেহাকে সামলানো দায়।
নিখিল এসে নেহা টেনে এনে জড়িয়ে ধরলো হঠাৎ। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে চাপা ধমকে সুরে বলল, শান্ত হ নেহা। নেহা থেমে গেল। মেয়েটা নিখিলকে দেখছে তাকিয়ে। এরা কি তবে এই ছেলেটার পরিচিত? মেয়েটার ভাবনায় ছেদ ঘটিয়ে নিখিল বলে উঠল, এই মেয়ে কেউ তোমাকে পছন্দ করে তার মানে এই না তাকে তুমি অপমান করবে। সুন্দর করে বললেও তো পারতে। তুই পছন্দ না করলে কি আমার ভাই তোমাকে জোর করতো? পরের বার কারো সাথে এমন অভদ্র আচরণ করতে যেন না দেখি। যাও এখান থেকে। মেয়েটা চকিত নয়নে তাকালো। সাবিরের মুখে বিশ্বজয়ের হাসি, মেয়েটার চোখে মুখে তীব্র আফসোস। সে না বুঝে সোনার ডিম পাড়া হাঁস হারিয়ে ফেলল। জেরিন গুঁতো মেরে বলল, শালা ছ্যাঁকা খেকি, পাগল হয়েছিস? এভাবে হাসছিস কেন? মেয়েটা কি বললো শুনলি না? তখন নিখিল ভাইয়ার পরিচিত হলে বা ওদের পরিবারে কেউ হলে প্রেম করতো। এখন যখন দেখলো আমি নিখিল ভাইয়ের ভাই, তখন মুখটা দেখেছিলে একদম ঠাস করে ফাটা বেলুনের মতো হয়ে গিয়েছিল। আমি তো অনেক খুশি বোন। এমন মেয়ের সাথে সম্পর্কে জড়ালে লাইফ পুরো হেল হয়ে যেত। আমার আর প্রেম টেম করার ইচ্ছা নাই। যা কারিশমা দেখালো এই মেয়ে, আমার জীবনের আর কাউরে প্রপোজ তো দূরে থাক, মেয়েদের দিকে তাকাবো না। আল্লাহ, আমার জন্মে শিক্ষা হয়ে গেছে। আমার মিথ্যা মিথ্যা ডজন খানিক প্রেমিকা এর থেকে ঢের ভালো। নিখিল নেহাকে ছাড়ালো এবার। নেহা সাব্বিরের কাছে এগিয়ে গিয়ে বলল, তুমি কি বেশি কষ্ট পেয়েছো ভাইয়া? নেহার চোখ ছলছল করে উঠল। নেহার সরল মন বিষয়টা মেনে নিতে পারেনি। সাব্বির বুঝলো তার ছোট বোনটি এবার বেশ ইমোশনাল হয়ে গেছে। এদিকে কষ্ট পাওয়ার কথা সাব্বিরের, কিন্তু পাচ্ছে এই মেয়ে। সাব্বির হেসে বলল, তোর মতো বোন আছে যার, সে কিভাবে কষ্টে থাকতে পারে? নেহার কখনো মনে হয়নি ওর নিজের মায়ের পেটের কোনো ভাই নেই। সাব্বির ছোটবেলা থেকেই নেহাকে বেশি আদর করত, কোলে চড়িয়ে ঘোরাতো আর সাহারাকে বলতো, মা নেহা শুধু আমার বোন, বুঝলে? বাকিদের প্রতি টান থাকলেও নেহাকে বেশি ভালোবাসতো, স্নেহ করত। নেহাও সারাদিন ভাইয়া ভাইয়া করে ঘুরত কত শত আবদারিতে। নেহা আবেগে আপ্লুত হয়ে এক পাশ থেকে সাব্বিরকে জড়িয়ে ধরে বলল, তুমি বেশি কষ্ট পেও না ভাইয়া, তোমার জন্য সুন্দর দেখে বউ এনে দিতে বলবো নিখিলকে। সাব্বির নেহার মাথায় হাত রেখে বলল, নেহা বোন, আমি কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছি। কান্না করতে কোনো মেয়ের বাপ দেখে ফেললে পরে আমার আর বিয়ে হবে না। তুই তো আমার একমাত্র বোন, সত্যি আমি কষ্ট পাইনি তো। নেহা বোন ভালো বোন, আমার মন খারাপ করে না। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। বৃষ্টি মুখ ফুলিয়ে বলল, ভালো তো, নেহাই একা তোমার বোন, আমাকে তো চোখে পড়ে না। গেলাম গা, থাকো বোন নিয়া। জেরিন তাকিয়ে আছে এদের দিকে। কে শুরু করলো ভাই? নেহাটা যে কবে থেকে এমনি কান্নাকাটি করা শুরু করেছে কে জানে। সাবির আরেক হাতে বৃষ্টিকে আলতো জড়িয়ে ধরে বলল, তুইও তো আমার ভালো বোন। জেরিনের দিকে তাকিয়ে বলল, জেরিন হইতেছে ঘষেটি বেগম। জেরিন তেড়ে ফুড়ে এসে বলল, বেটা ঝিমাইন্না মোরগ, তোর বোন হওয়ার এত শখ নাই আমার। দূরে গিয়া মর। আমি যাই তোর নিকনেমটা চেঞ্জ করে আসি। ততক্ষণে তোরা 3টায় শোক পালন কর। বেশি কান্নাকাটি করলে টিস্যু অফিসে ফোন দিস। নিখিল মুগ্ধ চোখে দেখলো চারজনকে। সত্যি ভাই বোনের সম্পর্কগুলো ভীষণ রকম সুন্দর হয়। হাজার হাজার ঝগড়া হয়, সারাদিন মারামারি হয়, কেউ কাউকে দুই চোখে দেখতে পায় না, কিন্তু নিজেদের বিপদে পরিবারকে আঁকলে রাখার সময় তারাই এক একজনের ঢাল হয়ে দাঁড়ায়। হাতে হাত রেখে পরিবারকে জুড়ে রাখে একই সুতায়। ভাই বোনদের আড্ডায় যেন বিষণ্ণতা কেটে যায় খুব দ্রুত। তেমনি একটু আগের হওয়া ঘটনাও প্রভাব ফেলতে পারেনি সাব্বিরের মনে। উল্টো এদিকে একের পর এক হাসতে হাসতে ঢলে পড়ছে সাব্বির, বৃষ্টি, নেহা। কিন্তু হাসার কথা ছিল জেরিনের। জেরিন সাব্বিরের নিকনেম দিয়েছে ছ্যাঁকা খাওয়া মুরগি। সাব্বির তৎক্ষণাৎ জেরিনের নিকনেম দিয়েছে চশমাওয়ালা মোরগ। সাথে আবার একটা স্ক্রিনশট নিয়ে ফেসবুকে জেরিনকে ট্যাগ করে পোস্ট দিয়েছে, আমাদের বাসার ঘষেটি বেগম চশমাওয়ালা প্রেমে পইরা জেন্ডার চেঞ্জ কইরা ফেলেছে। কি আর করার, কানা কোনারা তো চোখে কম দেখে। কেউ চাইলে একে সহমর্মিতা দেখাতে পারেন, যাতে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। এই পোস্ট নিয়ে জেরিন গাল ফুলিয়ে বসে আছে। তা দেখে সাব্বির বলে উঠল, গাল ফুলাইস না জেরিন বোন, লজেন্স কিনা দিবনে পরে 8 আনা দামের। আরেক দফা হাসির রোল পড়ল। ফারহান জেবা তো হাসতে হাসতে শেষ, চোখের কোণে পানি চলে এসেছে। জেরিন নাক ফুলিয়ে বলল, তোর কামটা ভালো করলি না সাবিরা, তোর সিক্রেটও ফাঁস করে দিমু এখন আমি। সাবির ভাবলেশীন ভাবে বলল, কি জানোস আমার ব্যাপারে? ফাপড় কম মার। জেরিন চুলগুলো কানের কাছে গুজতে গুজতে বলল,
ক্লাস 8-এ কে জানি ফেল করেছিল। জানিস সাপি, ছেলেটা না আমার ক্লাসমেট ছিল। আহা বেচারা, এখন আমার নিচের ক্লাসে পড়ে, কিন্তু বয়সে আমার থেকে গুনে গুনে 20 দিনের বড়। সাব্বির কাঁচুমাচু হয়ে বলল, এটা তুই করতে পারিস না জেরিন বোন, আমি পোস্ট ডিলিট করে দিচ্ছি। জেরিন বলে উঠল। এখন বলে আর লাভ নাই। নেহা বৃষ্টি চোখ ছোট করে তাকালো তীক্ষ্ণ দৃষ্টি সাব্বিরের উপর। নেহা বলে উঠল, তাড়াতাড়ি সত্যি কথাটা বলো। আমি তোমাদের ভাবি হই, বুঝছো? আদেশ করতেছি, বড়দের কথা শুনতে হয়, মানে সম্পর্কে বড় ভাবির কথা। জেরিন বলে উঠল, যথাজ্ঞা ভাবি সাহেবা। সবাই খুব মনোযোগী হলো। সাব্বির চুপসে যাওয়ার মুখ নিয়ে বসে রইল। জেরিন গলা খাঁকারি দিয়ে বলল, শোন তবে, সাব্বির আর আমি একই ক্লাসে পড়তাম। সব সময় ও পরীক্ষা টেনে টেনে পাশ করতো। আমি মোটামুটি নাম্বার পেতাম, কিন্তু ফেল করিনি কখনো। কিন্তু জেএসসি পরীক্ষায় সাব্বির ফেল করে এক বিষয়ে, পরে ও এর ভাব কমেনি। একই স্কুলে সবাই জানতো আমরা একই পরিবারের সম্পর্কে ভাই বোন। সুযোগ পেলে সাব্বিরকে সবাই পচানি দিত। বেচারা মনক্ষুণ্ণ হয়ে ক্লাস 9-এ উঠেই স্কুল পরিবর্তন করে ফেললো। তারপর থেকে সবাইকে বলে বেড়াতো ও আমার 1 বছরের ছোট আর আমি ওর সিনিয়র। আমিও সুযোগে ওকে দিয়ে আপু ডাকাইতাম। কলেজে ও সাব্বির আমার জুনিয়র। সবাই তারপর থেকে ভাবতে লাগলো সাব্বির আমার ছোট ভাই। এমনকি ফেলটু বলে ডাকবি দেখে তোদেরকেও একই কথা বলেছে। বিশ্বাস না হলে নিখিল ভাইকে জিজ্ঞেস কর। নেহা ভ্রুকুচকে বলে উঠল, এত বড় ধোকা! আল্লাহ, সাব্বির ভাইয়া তোমাকে মেজো মা ঝাঁটা পিটা করেনি ফেল করে আসার পর? সাব্বির রাগ দেখিয়ে উঠে দাঁড়ালো। জেরিনকে বলল, তোর সাথে আমার কোনো কথাই নাই। যা তো যা, তোর সাথে কে কথা বলতে চায়? বৃষ্টি সিরিয়াস হয়ে বলল, আপু, ভাইয়া কি সত্যি রাগ করলো নাকি? জেরিন গা ছাড়া ভাব নিয়ে বলল, বাদ দে তো ওর কথা, চল হলুদ লাগিয়ে আসি। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের পথে। এ বাড়ি থেকে কোণের বাড়িতে ওদেরকে যেতে দেয়নি নিখিল, কিন্তু নিজে ঠিকই গেছে। তার কি নেহা নিখিলকে মনে মনে কতগুলো গালি দিয়েছে। শুভকে সবাই হলুদ লাগিয়ে চলে গেছে। ছোটরা যার যার মতো আনন্দ করছে। নেহা হেঁটে রুমে যাওয়ার সময় কেউ গাছের আড়াল থেকে তার কোমর টেনে ধরে। নেহা অন্ধকারে ভয়ে চেঁচিয়ে ওঠে। নেহা ঠোঁটছোড়া তখন কেউ বন্ধ করে দেয় তার নিজস্ব পদ্ধতিতে। নিখিল নেহার দিকে তাকিয়ে একটা চোখ মারল, কপালে কপাল ঠেকিয়ে বলল, আমাকে কি মিস করছিলে বৌজান? নেহা নাকের ডগায় রাগ ঝুলিয়ে বলল, ছাড়ুন তো আমাকে। তখন বকা দিয়ে এখন আবার প্রেম দেখাতে এসেছে। নেহা পেটে ঠান্ডা কিছু স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। নিখিল ফিস ফিস করে বলে, হলুদের ছোঁয়া দিয়ে দিলাম আমার লজ্জাপতিকে। নেহা নাক মুখ কুচকে ফেলে বলে, তাই বলে আমার পেটে এখন কিভাবে ওঠাবো? রাতের বেলা আবার গোসল করতে হবে আমাকে। নিখিল নেহাকে ঘুরিয়ে পেছন থেকে কোমর জড়িয়ে কাঁধে থুতনি রেখে দাঁড়ায়। এখন গোসল করতে হবে না, একেবারে সকালে যাতে করতে পারিস সে ব্যবস্থা করতে আসছি আমি। নেহা কনুই দিয়ে নিখিলকে হালকা ধাক্কা মেরে বলে, ধুর, আপনি একটা জাতা। দূর থেকে কারোর চোখ ওদের এই সুন্দর প্রেমকে বিশ্বের মতো লাগে। নিখিল নেহাকে ছেড়ে বলে, সোজা রুমে যাবি, রাত হয়েছে, আমি আসছি একটু পর। বাকিরা কোথায়? বৃষ্টি, জেরিনকেও রুমে যেতে বলে দিব। নেহা মাথা নেড়ে বাড়ির দিকে এগিয়ে গেল। পথে এসে আটকে দিল রূপা। নেহা হেসে বলল, কিছু বলবে রূপা? হ্যাঁ আপু, নিখিল ভাইয়া সবার জন্য চুরি এনেছে। আপুদের সবাইকে দিয়েছে, তোমারটা বাকি। এই নাও তোমার ভাগেরটা। নেহা ভ্রুকুচকে তাকালো। নিখিল কিছু আনলে তাকে না দিয়ে অন্যের হাতে কেন পাঠাবে? রূপা বলে উঠল, আরে আপু, এত কি ভাবছো? ভাইয়াই তোমাকে দিত, একটু ব্যস্ত তাই আমাকে দিয়ে পাঠিয়েছে। নেহা আলতো হেসে ব্যাগটা নিল। নেহা চলে যেতেই টয়া আসলো। মনে মনে বলল, কাল হবে আসল মজা। নিখিল রুমে এসে দেখলো নেহা ঘুমিয়ে পড়েছে। ঘুম কাতুরেটা শাড়িটাও পাল্টায়নি। ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে সবাই রেডি হওয়ার প্রস্তুতি নিচ্ছে।
মেয়েগুলো সব 11টায় পার্লারে দৌড় লাগিয়েছে। যায়নি নেহা, বৃষ্টি আর জেরি। নেহার মনটা তখন থেকেই খুশিতে আকুপাকু করছে। নিখিল তার জন্য যে শাড়িটা এনেছে তার ভীষণ পছন্দ হয়েছে। গোলাপি আর আকাশি রং মিশিয়ে সিকোয়েন্সের কাজ করা শাড়িটা নিখিলের পছন্দ সত্যি অসাধারণ। নেহা খুশিতে নিখিলকে দুটো চুমু দিয়েছে। বউকে এত খুশি হতে দেখে নিখিলও ভীষণ খুশি। মেয়েটা অল্পতেই নাচানাচি শুরু করে দেয়। বৃষ্টি, নেহা, জেরিন মিলে ওদের ঘরটায় রেডি হতে বসেছে। নেহা সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলো, এই বৃষ্টি, তোকে কি তোর ভাইয়া চুড়ি দিয়েছে? রূপা বলছিল সবাইকে দিয়েছে। হ্যাঁ, আমাদেরও তো দিল, বললো ভাইয়া দিয়েছে। তোরগুলো কোথায় রে, দেখি দেখা। নেহা হাত উঁচিয়ে টেবিলের উপর রাখা প্যাকেটটা দেখালো। বৃষ্টি বের করে মুখ তেতো করে বলে, এটা ভাইয়া কিনেছে? ছি, কিরকম দেখতে, পুরনো রংচটা। নেহা দেখলো, তারপর হাতে নিয়ে বলল, সমস্যা নেই, তোর ভাইয়া দিয়েছে, না পড়লে মন খারাপ করবে, আবার একদিনেরই তো ব্যাপার। জেরিন বলে উঠল, ভাইয়া কিছু মনে করবেন না, সুন্দর শাড়িটার সাথে ম্যাচিং চুড়ি আমার কাছে আছে, তুই ওইটা পরিস, তোর আর আমার হাতের সাইজ তো প্রায় এক হয়ে যাবে। নেহা জোর করে বলল, না, সে নিখিলের দেয়াটাই পড়বে। অগত্যা ওরা মানল। বৃষ্টি লেহেঙ্গা পরলো খয়েরি রঙ আর সাদা পাড়ে। জেরিন পরলো 3 পিস। নেহাকে শাড়ি পরতে হেল্প করলো 2 বোন। নেহাকে চুলগুলো সুন্দর করে বেনি করে দিল। জেরিন সাদা ডায়মন্ড কাটের জুয়েলারি পরার পর নেহাকে দেখে দুজন একসাথে বলে উঠল, মাশাল্লাহ। বৃষ্টি নেহাকে দুদিকে ঝাঁকিয়ে বলল, নেহা রে, তোকে তো আজকে একটা চকচকে সাদা পরি লাগছে। আমার ভাইটা ঠিক থাকলে হয় আজকে। নেহা বেশ লজ্জা পেল। এর মধ্যে বাকিরা এসে পড়ল। রূপা এসে ইচ্ছে করে নেহাকে বলল, জি, তোমাকে এমন একজোড়া চুড়ি দিতে পারলো নিখিল ভাইয়া? টয়া আপুকে তো নিজ হাতে সুন্দর চুড়িগুলো দিয়েছে, কি সুন্দর কারুকাজ করা তাতে, আর তোমাকে কিনে এগুলো দিল? আমাদেরগুলোও তো সুন্দর। টয়ার কথা শুনে নেহার মাথা খারাপ হয়ে গেল। নিখিল টয়াকে হয়তো এমনিতেই চুড়িগুলো দিয়েছে, তাই বলে নিজ হাতে দিতে হবে? তাকে তো অন্যের হাত দিয়ে দিয়েছে। নেহার আগে 2 হাত একসাথে জোরে জোরে ঘর্ষণ লাগাতেই ঝনঝন শব্দ করে ভেঙে গেল চুড়িগুলো। কিছু চুড়ির টুকরো ঢুকে গেল চামড়া ভেদ করে। সাদা চামড়ায় রক্তের দাগ স্পষ্ট। রাগে নেহা বিছানায় বসে মাথা চেপে ধরলো, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। এদিকে সবাই বের হবে কনের বাড়ির উদ্দেশ্যে। নেহার বেগতিক অবস্থা দেখে কুকিল হাসলো টয়া। হাসি ঝুলিয়ে বেরিয়ে গেল উঠোনে। আইরিন এক ছুটে গিয়ে ডাকলো সাব্বিরকে। নিখিল কপালের ঘাম মুছতে মুছতে বাড়িতে ঢুকলো। গাড়ি ঠিক করে এসেছে মাত্র তারমিদা বেগম, হামিদা বেগম, সাহারা দৌড়ে আসলেন। সালম চৌধুরী, সাইদুল চৌধুরী, মাহফুজ বাড়িতে নেই, সবাই গাড়িতে চড়েছেন ইতিমধ্যে। পুরুষ মানুষ বলতে ছেলেরা আছে কয়েকজন, বাকিরা বেরিয়েছে কনের বাড়ির উদ্দেশ্যে। সাব্বিরকে ছুটতে দেখেই নিখিল পিছু ডাকলো, সাব্বির কি হয়েছে, দৌড়াচ্ছিস কেন? ভাইয়া, নেহা অসুস্থ হয়ে পড়েছে। নিখিলের পা যেন থেমে গেল। কিছুক্ষণ আগেও হাসি খুশি মেয়েটাকে রেখে গেল, এটুকু সময়ের মধ্যে অসুস্থ হলো কি করে? নিখিল কাঁপা কাঁপা পায়ে যত দ্রুত সম্ভব উপরে উঠল। তাহমিদা বেগমের কোলে ঢলে পড়ল নেহা। হামিদা বেগম কান্না জড়িত কণ্ঠে বলল, কোথায় কষ্ট হচ্ছে মা, আমাকে বল। নিখিলের বড় মামি মাহমুদা বেগম ছুটে আসলেন ছেলে বিদায় করে। নিখিলের বড় খালা, মেজ মামি, ছোট মামি দাঁড়িয়ে এক পাশে। সাব্বির, জেরিন, বৃষ্টি, রূপা, আইরিন, নেহা অস্পষ্ট সুরে বলল, মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে মা। নিখিল উদ্ভ্রান্তের মতো ছুটে এসে নেহাকে জড়িয়ে গালে হাত রাখলো। হামিদা বেগম ছেলেকে দেখে আরও ভয় পেলেন। তার পাগল ছেলেটাকে কিভাবে সামলাবে এখন? নিখিল চেঁচিয়ে উঠে বলে, মা, ও কথা বলছে না কেন? আমার নেহার কি হয়েছে বলছো না কেন? নেহার হাতের দিকে তাকিয়ে আঁতকে উঠল নিখিল। পুরো হাতে লাল লাল রেস পড়ে গেছে, কিছু কিছু জায়গায় রক্ত শুকিয়ে গেছে। নিখিলের মেজ মামি মুখ বাঁকিয়ে বলল, ছি ছি নিখিল, মানলাম নেহা তোমার চাচাতো বোন, তাই বলে এভাবে সবার সামনে রঙ্গলীলা করবে? আসার পর থেকে দেখছি মেয়েটার সাথে চিপকে আছো, অবৈধ সম্পর্ক আছে তোমাদের মাঝে। তাহমিদা বেগমের দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে কোনো শিক্ষা দিতে পারেননি নাকি? নিখিলের মাথা বিগড়ে গেলে হুঙ্কার ছুঁড়ে পড়ল, আর একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো আপনার। নিখিল তার বড় মামির দিকে তাকিয়ে বলল, মামি, আপনাকে তো বলেছিলাম সবকিছু, সবাইকে বলেননি। মাহমুদা বেগম বললেন,
বলেছিলাম তো বাবা তোর ছোট মামিকে। রুবি তো তখন বাড়ি ছিল না, বিয়ের ব্যস্ততায় বলতে পারিনি। রুবি বেগম আবার তেতে উঠে বলল, এইসব নোংরামি করে বেড়াও, আবার বললেই তেজ দেখাও। নিখিল, কি এমন ভালো কাজ করছো যে আমাকে জানাতে হবে? নিখিল নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, এই অভদ্র মহিলাকে এখান থেকে সরাও। আর সাব্বির, তোরা যা, সবাই অপেক্ষা করছে। যাওয়ার আগে ডাক্তারকে কল করবি। আইরিন ছুটে এসে বলল, ডাক্তার আঙ্কেল আসছে ভাইয়া। সাব্বির বলে উঠল। আমরা যাব না ভাইয়া। নিখিল রেগে গিয়ে বলল, যা বলেছি কর, বের হ রুম থেকে। রুবি বেগম বলে আবার বলে উঠল, হ্যাঁ, আমরা বেরিয়ে গেলেই তোমার সুবিধা হয়। কথা বলার মাঝে মাহমুদা বেগম এক চড় বসালো রুবি বেগমের গালে। মাহমুদা রেগে বলল, কখন থেকে বলেই যাচ্ছিস, কাউকে কিছু বলতে তো দিবি নাকি? কার সম্পর্কে কি বলছিস? নেহা নিখিলের বিয়ে করাবো, এ কথা এখানে আসার আগে জানিয়েছে আমায়। তোদেরকেও বলতে বলেছে। নিখিলের ছোট মামিও সায় জানায়। মহিলা যেন দমবার পাত্রী নন, নিজের মেয়েকে বিয়ে দিতে না পারার ক্ষোভ প্রকাশ করে বসল। নিশ্চয়ই কিছু করেছে, না হয় লুকিয়ে বিয়ে দিবে কেন? নিখিল ধৈর্য হারা হলো। একদম চুপ করুন বলছি, না হয় ভুলে যাব আপনি আমার সম্পর্কে মামি হন। আপনার মেয়ে তো পাড়ার ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ের আগেই গর্ভবতী হয়েছে। সে বাচ্চাকে গোপনে হসপিটালে গিয়ে নষ্ট করেছেন। কি ভেবেছেন কেউ জানবে না? এতটুকু বয়সে মেয়ে হয়েছে, ইছড়ে পাকা, আবার অন্যের মেয়ের সম্পর্কে কথা বলেন কোন মুখে? বড় মানুষ দেখে ছেড়ে দিলাম, না হয় আমার স্ত্রীর ব্যাপারে একটাও বাজে কথা বললে আপনাকে জ্যান্ত পুঁতে ফেলতাম এখানে। হামিদা বেগম বলে উঠল, হিতা, এই জ্ঞান কি হারিয়ে ফেলেছো ভাবি? আমার মেয়েটা এখানে অসুস্থ হয়ে পড়ে আছে, আর তুমি যা নয় তাই বলে যাচ্ছ। আজ আসুক ভাইজান, এর একটা ভিত করেই ছাড়বো আমি। আর কোনোদিন আসবো না তোমাদের বাড়ি। মাহমুদা বেগম বলল, হামিদা, আর কথা বাড়াস না বোন, এদের বিচার পরে হবে। এত বড় কাণ্ড ঘটিয়েছে, শাস্তি পেতেই হবে। তর্ক বিতর্কের মাঝে ডাক্তার আসলেন। নিখিল সরে উঠতে চাইলে নেহা শার্টের গলার অংশয় অগোছালো হাতে টেনে ধরল। সাদা শার্টে লেগেছে রক্তের দাগ। নিখিল আলতো হাতে ছাড়িয়ে পাশে বসলো। ডাক্তার এসে বলল, কিভাবে কি হলো? এত বলে কয়েও সাব্বির জেরিন বৃষ্টিকে সরানো যায়নি। বৃষ্টি সব খুলে বলতেই নিখিলের রাগে কপাল দুপাশে ফুলে উঠল। টয়া তার কলিজায় আবার হাত দিয়েছে। এবার এমন শাস্তি দিবে যা দেখলে বাকিগুলোর রুহু কেঁপে উঠবে। ডাক্তার বলল, অতিরিক্ত রাগ আর চিন্তার ফলে এমন হয়েছে। জ্ঞান হারিয়েছে, ওষুধ দিয়েছে, ঠিক হয়ে যাবে। ডাক্তার নেহার হাত ধরে বলে, হাতে কোনো রাসায়নিক লেগেছে মনে হয়। বিষাক্ত কিছু হাতে কিভাবে লাগলো? নিখিল চমকে তাকালো। আশেপাশে পায়ের কাছে ভাঙা চুড়ির টুকরো উঠিয়ে দিল ডাক্তারের কাছে। ডাক্তার হাতে নিয়ে পরীক্ষা করে বলল, হ্যাঁ, এটাতেই তো ওই রাসায়নিক ছিল। ডাক্তার দ্রুত হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। সবাই রুম থেকে বের হয়ে গেল। সাব্বি জেরিন বৃষ্টি বেরিয়ে যাওয়ার আগে নিখিল তিনজনকে ডাকলো। এই তোরা দাঁড়া, আমার কথা আছে তোদের সাথে। তিনজন বসলো খাটের একপাশে। নিখিল ওদেরকে বলল টয়ার উপর নজর রাখতে। এতটুকুতে থামার মেয়ে না। চারজন মিলে টয়াকে হাতে নাতে ধরার জন্য সব রকম পরিকল্পনা করলো। নিখিলকে নেহা ঘুমের ঘরে আস্তে পিষ্টে জড়িয়ে ধরলো। নিখিল চোখ বন্ধ করে রাগে ফোঁস করে শ্বাস ছাড়লো। মনে মনে বলল, আমার আদরে নরম পাখিটার ক্ষতি করে তুই ঠিক করলি না টয়া। এর শাস্তি তো তোকে পেতেই হবে। তিলে তিলে মারবো তোকে। রুমে আচ্ছা আলো পিট পিট করে চোখ খুলল নেহা। কেউ একজন তাকে খুব যত্ন সহকারে আঁকলে রেখেছে। নেহা মাথা উঁচু করে একবার দেখলো নিখিলের চোখ বন্ধ। নেহা আর একটু গা ঘেঁষে শুয়ে পড়ল। হঠাৎই নিখিলের কণ্ঠ কানে এলো, আমার মিষ্টি পাখিটার কি ঘুম ভেঙেছে? নেহা উত্তর দিল না। নিখিল কণ্ঠে আদর মিশিয়ে ডাকলো, আমার বউটা কি রাগ করেছে? জান পাখির কি অভিমান হয়েছে? তাহলে আমার চুল টেনে দিতে পারে, আমি আজকে বাধা দিব না। নেহা চট করে সরে দূরে গিয়ে উঠে বসলো। মুখ ঘুরিয়ে নিল। চুলগুলো এলোমেলো হয়ে আছে, এখনই বাঁধতে হবে। নেহা হাত উঠিয়েছে ঠিকই, বেশিক্ষণ উঁচু করে রাখতে পারল না। হাতে অসহ্য যন্ত্রণা। নিজের হাত দুটি দেখে নেহা নিজেই চমকালো। টকটকে লাল হয়ে আছে। নিখিল নেহার পেছনে বসে আলতো হাতে জড়িয়ে ধরল। কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, এই বুদ্ধ
একবারও আমাকে জিজ্ঞেস করবি না ওইগুলো আমি এনেছিলাম কি না? কে না কে দিল আর নিয়ে নিলি? আমার কি হাত বিদেশে রেখে এসেছিলাম নাকি যে বউকে নিজ হাতে দিতে পারবো না? বোকামির সুযোগটা যে নিল অন্যজন। পরের বার থেকে কিছু হলে আগে আমাকে বলবি। বুঝতে পেরেছিস কি অবস্থাটা হলো হাতটার? তুই তো খুশিই হবি। আমাকে কষ্ট দিতে তো তোর অনেক ভালো লাগে। নেহা নিখিলের দিকে মুখ করে বসলো, ঠোঁট উল্টে বলল, আপনাকে জিজ্ঞেস করতাম তো, সুযোগটা কই পেলাম? রাতে আসলেন দেরি করে, সকালে ঘুম থেকে উঠে দেখি আপনি নাই। সারাদিন সামনে আসলেন কখন? শাড়ি দেওয়ার সময় তো ভুলেই গিয়েছিলাম বলতে। নিখিল টেনে নেহাকে নিজের কাছে আনলো, বুকের উপর নেহার মাথাটা রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বেশি খারাপ লাগছে এখন? না, শুধু একটু মাথা ব্যথা করছে। উল্টো হয়ে বসতো, চুলগুলো আশ্রে দেই আমি। নেহা বাধ্য মেয়ের মতো বসলো। নিখিল একে একে চুল থেকে ক্লিপগুলো খুললো, উঠে গিয়ে চিরুনিটা এনে চুলগুলো আছড়ে দিল। চুলগুলো ছাড়া রেখেই ফোনে হাত নিয়ে কিছু একটা করলো। নেহা অধৈর্য হয়ে পড়ল, কি করছেন এবার বেঁধে দিন। একটু অপেক্ষা কর। পারবো না, আমি বেঁধে ফেলছি। নিখিল নেহার হাত দুটো নিজের হাতের আয়ত্তে এনে বলল, এবার করে দেখা। নেহা চোখ পাকিয়ে তাকালো। নিখিল হেসে গালে একটা চুমু দিল। নেহা এতে আরও রাখলো। নিখিল যেখানটায় চুমু খেয়েছে তা জামার উপর মুছল। হঠাৎই মনে হলো সে তো শাড়ি পরেছিল, জামাটা আসলো কখন? নেহা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আমার শাড়িকে পাল্টে দিয়েছে। নিখিল নেহার গালে এবার একসাথে 10টা চুমু দিল। যতবার মুছবি ততবার দিব। সাহস কত বর মুছে ফেলে? নেহা মুখ বাঁকিয়ে বলে, অসহ্য। এবার আমার প্রশ্নের উত্তর দেন। নিখিল ভাবলেশহীন ভাবে বলল, তোর জামাই চেঞ্জ করে দিয়েছে, তোর কোনো সমস্যা? নির্লজ্জ লোক। এর মধ্যে দরজায় নক পড়ল। ভাইয়া আসবো? হ্যাঁ আয়। জেরিন ঢুকলো হাতে তেলের পাটি। নেহা নাক মুখ উচকে বলল, লাগাবো না আমি। কেমন কপালে ঘাড়ে লেপটে থাকে। নিখিল ধমকে দিয়ে বলল, চুপ, এই জিনিসটা এখানে রাখ, আর মাকে কি বলবি ইবলিসটার জন্য খাবার নিয়ে আসতে। জেরিন চলে যেতেই নিখিল নেহার হাত ছেড়ে দিল। তেল হাতে নেওয়ার জন্য সুযোগ বুঝে নেহা পালাতে চাইল। নিখিল এক হাতে হ্যাঁচকা টান মারলো। নেহা গিয়ে পড়ল বিছানায়। নিখিল নেহার দিকে ঝুঁকে গিয়ে পড়ল, তেল দিবি নাকি রাতে আর সকালে দুইবার গোসল করা পছন্দ করবি? নেহা কাঁদো কাঁদো মুখ করলো, বিরস মুখে বলল, তেল দিব। নিখিল হেসে ফেলে। নেহাকে উঠিয়ে মাথায় তেল দিয়ে দেয়। নেহার চুলগুলো বেনি করছে। নিখিল আর নেহা মুখ লটকিয়ে বসে আছে। নিখিল বলে উঠল, মাথা ব্যথা কমবে তাই দিয়েছি। এমন করে মুখ করে লাভ নেই। মাথা ঘুরে পড়ার সময় মনে ছিল না? তাহমিদা বেগম আসলেন রুমে, হাতে খাবার নিয়ে। নিখিলের তখন চুল বাঁধা শেষ। তাহমিদা বেগম এসে নেহাকে খাওয়াতে লাগলেন। এর মধ্যে রুমে আসলো সাব্বি, জেরিন, বৃষ্টি। জেবা, ফারহান বিয়েতে গিয়েছে ঠিকই, জামাইয়ের আগেই আবার ফিরে এসেছে নেহার কথা শুনে। 5 জন মিলে গোল হয়ে বসলো বিছানায়। সাব্বির মুখ বাঁকিয়ে বলল, নেহা বোন, তুই কাজটা কি ঠিক করলি? শেখা খাওয়া ট্রিট দেয়নি দেখে তুই আমার রোস্ট খাওয়া এভাবে ব্যাঘাত ঘটালি। এটা করতে পারলি তুই? আমি না তোর একমাত্র ভাই? রোস্টটা হয়তো বলতেছে, সাব্বির কই তুই? তোকে আমি মিস করছি। জেরিন কপাল চাপড়ালো। এই ছেলেটা কি আজগুবি কথা বলা বন্ধ করবে না জীবনে? এর বউ তো একে রেখে বাসর রাতেই পালাবে। এক নাগাড়ে সবগুলো মিলে বকবক করছে। নেহা, বৃষ্টি হেসে ফেটে পড়ছে। এর মধ্যে নিখিল এসে বলল, এই তোরা কি করছিস এখানে? আমার বউয়ের মাথা ব্যথা করবে যা বলছি। 5 জন একসাথে বলে ওঠে, তোমার ভাইয়ের আগে আমাদের বোন, তুমি ভাগো এখান থেকে। দরজা ঠেলিয়ে শাহ আলম চৌধুরী এসে বলে উঠল, তোদের বোন হওয়ার আগে আমার মেয়ে। পেছন পেছন আসলো সাহিদিল চৌধুরী, বলে উঠল, ভাইজান, আমার একটা মাত্র মেয়ে, আপনার তো আরো 2 জন আছে, আমারটাকে কেন নিয়ে যাচ্ছেন? শাহ আলম চৌধুরী বলে উঠল, তুই আমার 2টাকে নিয়ে যা, আমার নিয়ামাকে হলেই হবে। জেরিন, বৃষ্টি বলে উঠল। মাহবুব চৌধুরী এসে বলল, নেহা, জেরিন, বৃষ্টি শুধু আমার মেয়ে, বাকিদেরকে চিনি না। 3 জন একত্রে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ মেজো আব্বু। শাহ আলম চৌধুরী বলে উঠল, তবে রে পাল্টি বাজের দল। নিখিল বলে উঠল, এই তোমরা 3 জন আমার বউ নিয়ে টানাটানি করছো কেন? আমার বউ শুধু আমার, কাউকে দিব না বলে রাখলাম। হামিদা বেগম রুমে এসে বলল, নির্লজ্জতার পিএইচডি করেছিস? সারাদিন শুধু বউ বউ করা বড়দের সামনে। নিখিল গাছাড়া ভাব নিয়ে বলল,
বউ লাগে তো কি খালা বলবো? হামিদা বেগম কান ধরে টানলেন। তবে রে, তাহমিদা এসে বলল। আমার ছেলেকে মারছো কেন আপা? সাহারা এসে বলল। হ্যাঁ আপা, তুমি কান টানলে কেন আমার ছেলের? সাব্বির বলে উঠল। হ হ, আমরা তো বেশি এসেছি, চোখে পড়ে না কারোর। রৌ পেছন দিকে এসে বলল। ভাইয়ের সাথে আজ আমি সহমত। সাব্বির উঠে এসে বলল। আয় ভাই, বুকে আয়, তুই আমার কলিজা ভাই। সাব্বিরের কাণ্ড দেখে সবাই হেসে ফেলল। রুম জুড়ে বয়ে গেল এক সুখের মুহূর্ত। পরিবারের সবাই একসাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মতো শান্তির আর কিছু নেই। বড়রা উঠে যেতেই নেহা বলল। বউ চলে এসেছে, চলো যাই, দেখবো। নিখিল বলে উঠল। একদম না, এখানে বসে থাক। নেহা বাচ্চাদের মতো করে বলল। একটু শুধু, আপনিও চলুন সাথে, আপনাকে আমি চকলেট খেতে দিব যেতে দিলে। নিখিল ভ্রু কুঁচকে বলল। ঘুষ দিতে চাইছিস আমাকে? ভেবে বলছিস তো, পরে আবার না করতে পারবি না। নেহা ভাব নিয়ে বলল। কথা দিয়ে কথা রাখি আমি। নিখিল শান্ত তবে কঠিন কণ্ঠে বলল। লাফাবি না বেশি, একটু শান্ত থাকিস। নিখিলের কথা বলা শেষ হওয়ার আগেই নেহা দৌড় লাগিয়েছে। পেছনে বাকিরা। নিখিল তপ্ত শ্বাস ছাড়ল। কবে যে বড় হবে কে জানে। হুড়মুড় করে সব ভাই বোন মিলে ঢুকলো সৌরভের রুমে। রাত প্রায় 10টা। বউয়ের সাথে তার দাদি এসেছেন। বৃদ্ধা পান চিবুচ্ছে। নতুন বউ ঘোমটা টেনে বসে। পাশে আইরিন। সাব্বির ফারহান বলে উঠল। ওগো নতুন ভাবি, ঘোমটাটা একটু সরান না, আমাদের সৌরভ ভাইয়ের ঘরে ওঠা চাঁদখানি একটু দেখি। মেয়েটা লজ্জায় আরও একটু মাথা নুয়ে ফেল। পাশে থেকে পান চিবুতে চিবুতে বৃদ্ধা বলল। ওই ছোকরা, আমার কি চোখে পড়ে না তোর? বয়স কিন্তু বেশি না আমার। নেহা বৃষ্টি বহু কষ্টে হাসি চেপে রেখেছে। যেদিন তো কিছুটা শব্দ করেই হাসলো। সাব্বির ফিসফিস করে বলল। ফারহান ভাই তোমাকে বলছে মনে হয়, তোমার সাথে এই বুড়ির চেহারা কিছু কিছু মেলে। ফারহান ভূত দেখার মতো চমকে উঠে বলল। না ভাই, তুই বেশি সুন্দর ভাই, আমি এসবে নাই। জেরিন বলে উঠল। ও দাদি, কোনটারে বেশি ভাল লাগছে, সাদাটা নাকি কালাটা? সাব্বির নিজের দিকে তাকালো। আজকে পড়েছে কালো রঙের শার্ট। সাব্বির দাঁত কেলিয়ে বলল। কালো তো কেউই পছন্দ করে না, দাদির মনে হয় সাদাটা পছন্দ। বৃদ্ধ মহিলা লাল ঠোঁট হাতের পিঠে মুছে বলল। কে তোমার দাদি? বয়সের তো তোমার বউ বউ লাগে আমারে। আমার তো তোমারে বেশি ভালো লাগছে। সাব্বির জোরে বলে উঠল। নাউজুবিল্লাহ, দুনিয়ায় কি ইনসাফ উঠে গেল নি? শেষমেশ এক বুড়ি জামাই বানাতে চাইলো। ইয়া মাবুদ, উঠায় নাও। জেরিন বলে উঠল। আমারও তো একই কথা। দাদি চিন্তা করো না, আমার ভাই পিওর সিঙ্গেল, তোমার সাথে মানাইবো ভালা। সাব্বির নেহার বৃষ্টির দিকে অসহায় দৃষ্টি রেখে বলল। এই রিনা খান আর ঘসটি বেগমের হাত থেকে বাঁচা আমারে। সাব্বির বের হতে নিলে মহিলা হাত টেনে বললে। ওগো জামাই, কই যাও? এখনো তো বাসর রাত কইরা রইছে। ওয়াশরুমে যাব, জোরে চাপ লেগেছে। সাব্বির কোনো রকম ভাগলো। যাওয়ার সময় জেরিনকে বলে গেল। তোকে দেখে নিব আমি। হাসি আড্ডা শেষে যে যার রুমে যাবে ভেবেছে। সাব্বিরকে এখনো পচানি দিচ্ছে বৃষ্টি। ভাইয়া, মেয়েদের তুমি এত ভয় পাও কেন? তুই বুঝবি না, চুপ থাক। আল্লাহ, হাতটা 6 বার স্যানিটাইজ করেছি, সাবান সোডা শ্যাম্পু কিছুই বাদ রাখিনি। আমার বইয়ের সম্পদ কিনা সৌরভ ভাইয়ের বিবাহিত দাদি শাশুড়ি লুটে নিচ্ছিল। জেরিন আশপাশ একবার দেখে বলল। চুপ কর সাব্বির। কেন বোন, আমি কথা বলার সময় তুই এত নানা করিস কেন? জেরিন সাব্বিরের মুখ চেপে ধরে বলল। ওই দেখ, রূপা আর ওর মা টয়া ঘরে যাচ্ছে, চল এবার দেখি কি প্ল্যান করে। বৃষ্টি বলল। তোমরাও যাও, মিহির ভাই কল দিচ্ছে, কথা বলে আসি। জেরিন বলল। চুপ ছেমরি, পিরিত পরে করিস, এখন চল। চারজন মিলে দরজায় আড়ি পাতল। কে দেখে কে দেখবে পুরো দামে ঠেলাঠেলি। জেরিন চাপা ধমক দিল। সিরিয়াল অনুযায়ী দাঁড়ালো সবাই। প্রথমে নেহা, পরে বৃষ্টি, পরে জেরিন, পরে সাব্বির। সাব্বির ফিসফিস করে বলল। আজ লম্বা বলে পেছনে ফেলে দিলে, ঘোর অন্যায়। রুবি বেগমের কথা শুনে রাগে ফোঁস করে উঠল ওরা। ওদের জন্য সবার সামনে চর খেতে হয়েছে। এই নিখিলকে তো আমি ছাড়বো না, যা করা লাগবে তাই করব। টয়া বলে উঠল। ছাড়বো না তো মামি, ওই নিখিলকে সবার সামনে এভাবে ফাঁসাবো, দেখবে কেড়েও কুল পাবে না। নেহা বলে উঠল। শাকচুনি, আমার জামাইয়ের দিকে নজর। বৃষ্টি পেছন থেকে মুখ চেপে ধরল। ওদের সব প্ল্যান শুনে নিয়ে নিখিলের কাছে গেল ওরা। নিখিল শুয়েছে, মাত্র চোখ লেগেছে। এর মধ্যে সাব্বির গিয়ে টেনে টুনে তুলল। নিখিল ভ্রুকুচকে তাকালো।
কি ভাই, কি সমস্যা? তোর বোন ভালো করে ঘুমাতে দেয় না, এখন তোরাও শুরু করেছিস। এই বাদরটার সাথে থেকে সবগুলার মাথাও কি খারাপ হয়েছে নাকি? সাব্বির বলে উঠল। পরে বকা দিও, আগে কাহিনী শোনো। সবকিছু শুনে নিখিলের মাথা গরম হয়ে গেল। জেরিন বৃষ্টি একটা আইডিয়া দিল। এটা সবার পছন্দ হলেও নেহা মুখ বাঁকালো, মিনমিন করে বলে, ওই ডাইনি যদি সত্যি সত্যি আমার জামাইরে ছুঁয়ে দেয় তখন? আমি এই প্ল্যান মানি না। সাব্বির বলে উঠল। আরে আমি তো এখানেই থাকবো, যা গিয়ে ঘুমা 3টায়, ওরা এখনই আসবে। নেহা নিখিলের দিকে আঙুল উঁচিয়ে শাসানোর ভঙ্গিতে বলল, যদি ভুলেও ওই মেয়ে ছুঁয়েছে তো আপনারে আমি পচা পানির নালায় ফেলে দিয়ে আসবো। নিখিল মুচকি মুচকি হাসলো, বলে উঠল, একটু একটু হাত লাগতেই পারে। নেহা তেড়ে এসে বলল, কি? বৃষ্টি জেরিন টেনে নিয়ে গেল নেহাকে। রুমে বসে নেহা ঠোঁট কামড়ে ধরে বসে আছে। টয়াকে কোনো বিশ্বাস নেই। সকালে কান্নাকাটির শব্দে ঘুম ভাঙল সবার। নেহা এখনো ঘুমাচ্ছে, বৃষ্টি টেনে তুলল ওকে। আরে ভাই উঠ, তোর জামাই নিয়ে গেল ওই দিকে। নেহা ঘুম থেকে লাফিয়ে উঠল। জেরিন বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।